বড়দের দুঃখ দিয়ে কি আর সংসার হয়? মাহতাব দেওয়ান সহ সকলে ফারিসের কথাগুলো চুপচাপ শুনল। মাহতাব দেওয়ান যতটুকু রেগেছিল সেইটুকু এখন ঝেড়ে ফেলেছে ফারিসের কথায় সন্তুষ্ট। তিনি নিশ্চিত ফারিসের হাতে মেয়েকে তুলে দিয়ে সে কোনো ভুল করেনি। বড় ভাই হয়তো এখন একটু রেগে আছে, তাকেও অনেক কথা শুনিয়েছে, তারপরও বিশ্বাস ফারিস তাকে ঠিক মানিয়ে নেবে। আর মাহতাব দেওয়ানেরও বিশ্বাস আছে মোশাররফ দেওয়ান নিজেও একদিন প্রাপ্তিকে পুত্রবধূ হিসেবেই ঠিক মেনে নিবে। কিন্তু ঠিক সেই কাঙ্ক্ষিত দিন আসা পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে হবে আর কি। মাহতাব দেওয়ান ফারিসের দিকে ভরসার দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ালো। ফারিসের কাঁধে তিনি হাত রেখে বললেন, সেই ভরসা আছে আমার তোর প্রতি। আমার মেয়েকে শুধু তুই আগলে রাখিস বাবা। মাহতাবের কথায় ফারিস সম্মতি জানিয়ে মাথা নাড়িয়ে সোজাসুজি প্রাপ্তির দিকে তাকালো। প্রাপ্তিও এতক্ষণে ফারিসের দিকে তাকিয়েছিল। দুজনের চোখের মিলন হতেই প্রাপ্তি দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নিল। ফারিস প্রাপ্তিকে এইরকম করতে দেখে ঠোঁট বাঁকালো। সবাই সকালের নাস্তা শেষ করে উঠল। ফারিস খাওয়া শেষ করে উঠে যাওয়ার সময় প্রাপ্তিকে বলল, রুমে যেয়ে দ্রুত তৈরি হয়ে নিতে, কোথায় নাকি নিয়ে যাবে সে। ফারিসের কথায় রওশনারা আর পারভিনও শুনেছে। তারা প্রাপ্তিকে তাড়া দিচ্ছে রেডি হয়ে নিতে। স্বামী স্ত্রীর ব্যাপার, ফারিস হয়তো নিজের বউকে সময় দিতে চাইছে। রওশনারা তা ভালোই বুঝতে পারলেন। প্রাপ্তি তার আম্মু আর দাদির কথায় নিজের রুমে গিয়ে হাত মুখ ধুয়ে পরনের জামার উপরে কালো বোরখা পরে হেজাব বেঁধে নিল। পারভিন এর মধ্যে আবার প্রাপ্তির রুমে এসে হাজির হলো। তিনি রুমে এসেই বলল, ফারিস নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা। প্রাপ্তি তার মায়ের কথায় মাথা নাড়িয়ে হাতের একটা কালো পার্স তুলে নিতে নিতে বের হয়ে গেল। প্রাপ্তি গাড়ির সামনে এসে দেখল ফারিস আগে থেকেই গাড়ির ভেতরে বসে আছে, তার জন্য অপেক্ষা করছে। ফারিসের পরনে সাদা পায়জামা পাঞ্জাবি। ফারিসকে বেশ হ্যান্ডসাম লাগছে সাদা পাঞ্জাবিতে। প্রাপ্তি ফারিসের দিকে এক পলক দেখে মনে মনে বলে ফেলল, মাশাআল্লাহ, লোকটা দিন দিন একটু বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। পর মুহূর্তেই প্রাপ্তি নিজেই নিজের কথায় বেশ লজ্জা পেল। প্রাপ্তি বুঝতে পারল ফারিস আসার সময় বাড়ি থেকে গাড়ি নিয়ে এসেছিল। প্রাপ্তি গাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই ফারিস শান্তভাবে বলল, আমার পাশের সিটে উঠে বসো। ফারিসের মুখে এই হুটহাট তুমি ডাকটায় প্রাপ্তি বেশ চমকায়। লোকটার মুখে সামান্য এই তুমি ডাকখানো প্রাপ্তির প্রাণে দোলার সঞ্চার ঘটায়। ফারিস ড্রাইভিং সিটে বসেছিল। প্রাপ্তি চুপচাপ ফারিসের বিপরীত পাশে চলে যেতেই ফারিস প্রাপ্তিকে উঠে আসার জন্য ভেতর থেকেই ডোর ওপেন করে দিল। প্রাপ্তি চুপচাপ উঠে ফারিসের পাশের সিটে বসে পড়ল। প্রাপ্তি উঠে বসতেই ফারিস প্রাপ্তির দিকে ঝুঁকে পড়ল। ফারিসকে নিজের দিকে এভাবে ঝুঁকতে দেখে প্রাপ্তি দুহাত তাড়াতাড়ি তার বুকে চেপে ধরল। প্রাপ্তিকে এইরকম করতে দেখে ফারিসের অটোমেটিক ঠোঁট বেঁকে গেল। ফারিস প্রাপ্তি সিট বেল্ট লাগিয়ে দিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। প্রাপ্তি এতক্ষণে ফারিসের নিজের দিকে ঝুঁকে আসার কারণ বুঝতে পেরে বেশ লজ্জা পেয়ে গেল। প্রাপ্তি আর চোখে ফারিসের দিকে তাকালো, দেখলো ফারিস মিটিমিটি হাসছে। বুঝতে পারলো তার অদ্ভুত কাজেই ফারিস তাকে কটাক্ষ করে হাসছে। প্রাপ্তি মনে মনে ভীষণ রাগ হলো, সাথে ভীষণ লজ্জাও হচ্ছে। কিশোরগঞ্জ জেলা শহরের উত্তর পূর্ব দিকে একটা উপজেলার নাম হলো করিমগঞ্জ। এটি হাওর অঞ্চলের কাছাকাছিতেই অবস্থিত। কিশোরগঞ্জে অবস্থিত একটি বড় হাওরের নাম জয়কা বড় হাওর। হুড়হুড়ে ফুলের প্রভাবে এখানে বর্তমানে বেশ রমরমা পরিবেশ বিরাজমান। কিশোরগঞ্জের বিভিন্ন জায়গা থেকে লোকজন হাওর এলাকায় এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসছে। পর্যটকদের আগমনের উপলক্ষে এখানে বেশ আমেজপূর্ণ রমরমা পরিবেশ বিরাজ করছে। ফারিস প্রাপ্তিকে আজ কিশোরগঞ্জে সেই হুড়হুড়ে ফুলের রাজ্যে বেড়াতে নিয়ে এসেছে। হুড়হুড়ে ফুল কথাটা কিশোরগঞ্জের হাওর এলাকার লোকজ নামে বেশি শোনা যায়। জায়গা ভেদে অবশ্য এই ফুলের নামটাও একটু আলাদা পড়ে। সাধারণভাবে এটাকে স্পাইডার ফুল, মাকড়সা ফুল বা হুড়হুড়ে ফুল নামে ডাকা হয়। এই ফুলের গাছ সাধারণত বর্ষা বা বর্ষার শেষে হাওর বিলের ধারে আপনা আপনি জন্মায়, খুব দ্রুত গজায় আর হঠাৎ হঠাৎ ফুল ফোটে। এই জন্যেই এর নাম হুড়হুড়ে। এই ফুলের গাছগুলো তেমন বড় হয় না। এই হুড়হুড়ে ফুলগুলো দেখতে সাধারণত সাদা, হালকা বেগুনি বা হলুদ আভা রঙের হয়ে থাকে। হাওরের জল কমতে শুরু করলে বা ভেজা মাটিতে এই ফুল গাছ জন্মাতে বেশি দেখা যায়। গাছে ফুল ফুটতে শুরু করার পর কয়েকদিনের মধ্যেই আপনা আপনি এই ফুলগুলো
ঝরে যায়। গ্রামের মানুষরা একে হাওর মৌসুম ফুল হিসেবেই চেনে। লোককথায় হুড়হুড়ে ফুল ফোটার সময়কাল ধরা হয় ধান রোপণের কাছাকাছি সময়। শিশুদের কাছে এটি বেশ কৌতূহলী ফুল। ফারিস একটা খোলা জায়গা দেখে গাড়ি থামিয়ে নেমে পড়ল। ফারিস নেমে প্রাপ্তিকে নামার জন্য প্রাপ্তির দিকের কারের ডোর ওপেন করে দাঁড়ালো। প্রাপ্তি গাড়ি থেকে নেমে এসে আশেপাশে একবার চোখ বুলালো। আশেপাশে মায়াবী হালকা বেগুনি রঙের ফুলের ছড়াছড়ি দেখে প্রাপ্তি বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল। কি সুন্দর ফুল এগুলো! প্রাপ্তি বরাবরই ফুল ভীষণ পছন্দ, তা যে ফুলই হোক না কেন। প্রাপ্তি খুশি হয়ে ফারিসের দিকে উচ্ছ্বাসিত ভরা দৃষ্টিতে তাকালো। প্রাপ্তির দিকে ফারিস আগে থেকেই তাকিয়েছিল। প্রাপ্তি প্রাকৃতিক ফুলের সৌন্দর্যে ডুবে থাকলেও ফারিস তার নিজস্ব ফুলের সৌন্দর্য দেখতে ব্যস্ত ছিল। ফারিস আশেপাশে একবার চোখ বুলিয়ে প্রাপ্তিকে ইশারা করে বলল, পছন্দ হয়েছে? প্রাপ্তি মৃদু হেসে বলল, হুম। অনেক। প্রাপ্তি মিষ্টি হাসি ফারিস কিছুক্ষণ তাকিয়ে দেখল। তার মনে হলো এখানে আসা সার্থক হয়েছে। তার ফুলের মুখে এই ফুলগুলোর জন্য হাসি ফুটেছে। ফারিস আর কিছু না বলে নিজের ডান হাতে প্রাপ্তির বাম হাত মুঠো করে ধরল। তারপর প্রাপ্তিকে নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে লাগলো। প্রাপ্তিও বিনা বাক্য ব্যয়ে নিজের হালাল পুরুষের হাতে হাত রেখে চুপচাপ সামনে এগোতে লাগলো। সামনে এগোনোর সাথে সাথেই প্রাপ্তির মনে হতে লাগলো কোনো মায়ার রাজ্যে পাড়ি জমাচ্ছে তারা। এ যেন প্রকৃতির একখণ্ড লীলাভূমি, যার সৌন্দর্য দিয়ে তাদের বিমোহিত করে চলছে। প্রাপ্তি উচ্ছ্বাসিত নয়নে চারপাশটা দেখতে দেখতে সামনে এগোচ্ছিল। ঠিক তখনই বোরকায় পা ফেলার কারণে প্রাপ্তির ডান পাটা কাদায় মেখে গেল। প্রাপ্তি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফারিসের দিকে তাকালো। ফারিস তার থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে জরুরি ফোন আলাপ ব্যস্ত ছিল। প্রাপ্তিকে নিয়ে ফারিস প্রথমে কিশোরগঞ্জ সদরে গিয়েছিল। সেখান থেকেই নিজের জন্য একটা আইফোন কিনেছে। তারপর প্রাপ্তিকে নিয়ে এই হুড়হুড়ে ফুলের রাজ্যে পাড়ি জমিয়েছিল। ফারিস নিজের ফোন গাড়িতে সেট আপ করে নিয়েছিল। তারপর তার নতুন নাম্বার থেকে তার অ্যাসিস্ট্যান্ট আয়ানকে মেসেজ করে রেখেছিল। আয়ান একটু আগেই ফারিসের মেসেজ দেখে ফারিসকে নতুন নাম্বারে কল করেছে। ফারিস আয়ানের কল রিসিভ করতেই দাঁড়িয়ে পড়েছিল। প্রাপ্তির একটা হাত ধরেই ফারিস হাঁটছিল তখন। ফারিসকে দাঁড়িয়ে পড়তে দেখে প্রাপ্তি নিজেই তার হাতটা ফারিসের মুঠো থেকে ছাড়িয়ে নিয়েছিল। তারপর এক পা দু পা করে চারদিকে ফুলের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে পা বাড়াচ্ছিল। ঠিক তখনই পানিতে ভরা একটা ছোট গর্ত সে বোরকায় পা ফেলেছিল, যার কারণে তার পায়ে বাজেভাবে কাদা লেগেছে। প্রাপ্তি অসহায় মুখ করে চুপচাপ ফারিসের দিকে তাকাচ্ছে। প্রাপ্তি জানে এই লোক তার একা একা পাকনামি করার জন্য এখন তাকে অনেক কথাও শোনাবে। তার উপর তার পাটাও উঠছে না, গর্ত থেকে জুতাটাও আটকে গেছে। বর্ষাকালে এই অঞ্চলগুলো পানিতে এইরকম টইটুম্বর হয়ে থাকে। বর্ষাকাল চলে গেলে অবশ্য আস্তে আস্তে পানি নেমে যায়, তবে অনেক ছোট ছোট গর্তে মাঝে মাঝে প্যাক কাদা জমে থাকতে দেখা যায়। এখন একটা গর্তে প্রাপ্তি অসাবধানতা বশত পা ফেলেছে, বিধায় তাকে এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফারিস আয়নের সাথে একটা জরুরি বিষয়ে প্রায় 3 মিনিটের মতো কথা বলেছে। পিছনে তাকাতেই দেখল প্রাপ্তি তার দিকে অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। প্রাপ্তিকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে ফারিস ভ্রুকুচকে প্রাপ্তিকে পরখ করে নিজেই দেখল প্রাপ্তির ডান পাটা জুতোসহ কাদায় মাখামাখি হয়ে আছে। ফারিসের কথা বলার সময় প্রাপ্তি নিজের ডান পাটা টেনে হিঁচড়ে গর্ত থেকে বের করে নিয়েছিল। তবে গর্ত থেকে পা বেরোবার সময় জুতোটাকে অতিরিক্ত চাপ পড়ে তার জুতোটা ছিঁড়ে গিয়েছে। প্রাপ্তি ফারিসের দৃষ্টি লক্ষ্য করতেই নিজের দিকে তাকিয়ে লজ্জায় রাঙা হয়ে গেল। প্রাপ্তি মনে মনে বিড়বিড় করছে, তার সাথেই কেন এমনটা হয়? ফারিসের সামনে কি লজ্জায় না ফেললেই হচ্ছে না? ইস, এখন এই লোকটা কি তাকে বকবে? ফারিস প্রাপ্তির দিকে তেতে এগিয়ে গেলে এক হাতে প্রাপ্তির ডান পায়ের দিকে বোরখাটা একটু উঁচু করে ধরে প্রাপ্তির কাদায় মাখা পা আর ছেঁড়া জুতো ভালো করে দেখে নিল। ফারিস প্রাপ্তির দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, হয়েছে শান্তি এখন? তোকে বলেছিলাম না আমার হাত ধরে থাকতে? তাহলে তুই একা একা ওদিক কেন গেলি ফাজিল? প্রাপ্তি মিনমিন করে মুখ ফুলিয়ে বলল। বকবেন না প্লিজ, আমি বুঝতে পারিনি তো। প্রাপ্তির কথায় ফারিস শান্ত দৃষ্টিতে প্রাপ্তির চোখের দিকে তাকালো। দেখলো তার লিটল চেরির চোখদ্বয় পানিতে টইটুম্বুর হয়ে আছে। ফারিস আপনা আপনি শান্ত হয়ে গেল। তা দেখে প্রাপ্তিকে আর কোনো ধমক না দিয়ে এক ঝটকায় একদম নিজের কোলে তুলে নিল। ফারিস প্রাপ্তিকে হুট করে কোলে তুলে নিচ্ছে বুঝতে পেরে প্রাপ্তি চেঁচিয়ে উঠল। কি করছেন?
কোলে কেন নিয়েছেন? নামিয়ে দিন আমায়। ফারিস প্রাপ্তির প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। প্রাপ্তিকে কোলে নিয়েই সে সামনের দিকে একটা জলাশয়ের দিকে এগোতে লাগলো। উদ্দেশ্য প্রাপ্তির কাদামাখা পাটাকে পরিষ্কার করে দিবে। ফারিস প্রাপ্তিকে কোলে নিয়ে জলাশয়ের কাছে গিয়ে প্রাপ্তিকে কোলে নিয়েই ধীরে ধীরে নেমে গেল সেখানে। ফারিস প্রাপ্তিকে কোল থেকে টান উঁচু মাটিতে দাঁড় করিয়ে দিল। প্রাপ্তিকে দাঁড় করিয়ে দিয়েই ফারিস নিজে পায়ের জুতো খুলে রাখলো। তারপর নিজের প্যান্টটা দু হাঁটুর একটু কাছাকাছি তুলে নিল। তারপর কোনো কিছু না ভেবেই ঠাস করে জলাশয়ের পানিতে নেমে পড়ল। ফারিস জলাশয় থেকে দু হাতে আজলায় পানি ভরে প্রাপ্তির পা ধুয়ে দিতে লাগলো। ফারিসকে এইরকম করতে দেখে প্রাপ্তি বিস্মিত ভরা চোখে ফারিসের দিকে তাকালো। প্রাপ্তি তৎক্ষণাৎ চেঁচিয়ে বলল, কি করছেন? পায়ে হাত দেবেন না প্লিজ, আমি ধুয়ে নিচ্ছি আমার পা। প্রাপ্তির কথাগুলো ফারিসের কানে পৌঁছানো মাত্রই ফারিস প্রাপ্তিকে ধমকে উঠল। চুপ, কোনো কথা নয়, চুপচাপ দাঁড়িয়ে থাক, নয়তো আজ তোকে এই বিলের মাঝেই চুবিয়ে রেখে যাব বেয়াদব। ফারিসের মুখ থেকে এহেন ধমক শুনে প্রাপ্তি একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল ফারিসের কথার বিপরীতে এখন কথা বাড়ালে এই লোক তাকে এখন কাঁচাই চিবিয়ে খাবে। ফারিস মিনিট দুয়েকের মধ্যে প্রাপ্তির পা দুটোই ভালো করে ধুয়ে দিল। তারপর নিজেও জলাশয় থেকে উঠে পড়ল। ফারিস প্রাপ্তিকে এক ঝটকায় আবার কোলে তুলে নিয়ে জলাশয় থেকে স্থলভাগে উঠে এলো। প্রাপ্তির জুতো জোড়া জলাশয়ের ধারেই পড়ে রইল। ওখানে প্রাপ্তিও নির্লিপ্তভাবে ফারিসের বুকে লেপ্টে রয়েছে, কারণ জানে এখন এই বেশি কিছু বললে ফারিস হয়তো তাকে সত্যি সত্যি এই বিলে চুবিয়ে রেখে যাবে। ফারিস প্রাপ্তিকে নিয়ে নিজের গাড়ির কাছে চলে গেল। প্রাপ্তিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল। কিছু মুহূর্তের ব্যবধানে ফারিসে কিশোরগঞ্জ সদরে এসে পৌঁছলো। প্রাপ্তিকে নিয়ে সে একটা জুতোর শপিং মলে ঢুকলো। সেখান থেকে নিজের পছন্দ মতো বিভিন্ন ডিজাইনের প্রায় 30 জোড়া জুতো পছন্দ করে কিনে নিয়েছে ফারিস। প্রাপ্তি এত জুতো একসাথে দেখে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ফারিসকে অনেকবার বলেছে তার এত জুতো লাগবে না, এক জোড় কিনে দিলেই তো হয়। তবে ফারিস তাকে এক বিশাল ধমকে থামিয়ে দিয়েছিল। তারপর আর কি, সাহেব নিজের মর্জি মতো সবগুলো জুতোই প্রাপ্তির জন্য নিয়ে নিয়েছে। দোকানের একজন কর্মচারী সবগুলো জুতো প্যাক করে ফারিসের গাড়ির ডিকিতে রেখে গিয়েছে। ফারিস প্রাপ্তির এক হাত নিজের মুঠোয় নিয়ে শপ থেকে বেরিয়ে আসতেই হুট করে প্রাপ্তি নিচ থেকে প্রথমবার ফারিসের কাছে বায়না ধরে বলল সে ফুচকা খাবে। ফারিসকে এখন তাকে ফুচকা খাওয়াতেই হবে। অনেকদিন প্রাপ্তি এই দিকটায় আসা হয় না। আজ অনেক দিন পর আবার সে এখানে আসতে পারলো। আগের দিনগুলো সে খুব মিস করছিল। অ্যাডমিশনের সময় সব বান্ধবীরা মিলে প্রায়ই এই দিকটায় এসে ফুচকা খেতে খেতে ঠাট্টা গল্পে মজে যেত। সে সব এখন স্মৃতিপাতায় ঠাঁই পেয়েছে। এক একজন এক এক ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, তাই হয়তো এখন সবার আর আগের মতো দেখাও হবে না। ফারিস প্রাপ্তির কথায় মাথা নাড়ল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, চল পাশের রেস্টুরেন্টে, ফুচকা খাইয়ে আনছি। প্রাপ্তি তখনই ফারিসকে বাধা দিয়ে বলল, না না, রেস্টুরেন্টে খাবো না। ওই যে রাস্তার ওই পাশে যে মামাকে দেখছেন, ওখানে দোকান থেকেই খাবো। ফারিস প্রাপ্তির কথায় মুখ বাঁকালো, ধমকের সুরে বলল, নপ, ইটস আনহাইজেনিক, রেস্টুরেন্টে গিয়ে খাওয়াচ্ছি, চল। ফারিসের মুখ বাঁকানো প্রাপ্তি লক্ষ্য করেছে। প্রাপ্তি মনে মনে বিড়বিড় করলো, এই ডাক্তারের সব কিছুতে হাইজেনিক মেনটেন করা লাগবে নাকি, ধ্যাত। তারপর প্রাপ্তি ফারিসের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, প্লিজ এখান থেকে খাই আজকে। আমার ওনার দোকানে ফুচকা অনেক পছন্দ, আপনি আর না করবেন না? হ্যাঁ। প্রাপ্তি কথাটা বলে ছোট বাচ্চাদের মতো নিজের বায়নায় পূরণে আশা নিয়ে ফারিসের দিকে তাকিয়ে আছে। নেকাবের আড়ালে প্রাপ্তির চোখগুলোই ফারিসের দিকে দৃশ্যমান হয়ে আছে। ফারিস প্রাপ্তির বাচ্চামো দেখে প্রাপ্তির আড়ালেই ঠোঁট বাঁকালো। ফারিসের মনে হয় সে এই মেয়ের বাচ্চামো দেখেই একদিন নির্ঘাত হার্ট ফেল করে বসবে। প্রাপ্তি ফুচকা খাচ্ছে আর ফারিস তার প্রাণপ্রিয় পাখির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রাপ্তি নেকাব তুলে ফারিসের মুখোমুখি দাঁড়িয়েছে, আর ফারিস তার বিশাল শরীরের আড়ালে প্রাপ্তিকে আড়াল করে দাঁড়িয়ে আছে, যেন কেউ তার প্রাণ পাখির মুখ দেখতে না পায়। প্রাপ্তি ফুচকা খাওয়া শেষ হতেই ফারিস দোকানদারকে টাকা দিয়ে প্রাপ্তির হাত মুঠো করে ধরে সামনে এগোতে নিলেই দেখলো অনেক মানুষজন মিছিল নিয়ে এই পথ ধরেই সামনে এগিয়ে আসছে। মোশাররফ দেওয়ান রেগে এক প্রকার চিৎকার চেঁচামেচি করছেন। কিছুক্ষণ আগেই তিনি মোনালিসার থেকে জানতে পেরেছেন বারিশা নাকি একা একাই রাগ করে কিশোরগঞ্জে চলে গিয়েছে।
সেই ঝাঁজ মিটতে না মিটতেই ফারিসের খোঁজে আবার একদল পুলিশ এসে হাজির হয়েছিল ফারিসদের সেগুনবাগিচার বাসায়। তাদের দাবি কিশোরগঞ্জে আন্দালিফকে হত্যার দাবিতে নাকি আন্দালিফের পিতা ফারিসকে অভিযুক্ত করেছে। তারা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছিল ফারিসকে অ্যারেস্ট করে নিয়ে যেতে। পুলিশের মুখ থেকে এসব শুনে মোশাররফ দেওয়ানের দিক শূন্য হয়ে পড়েছিল। পুলিশরা ফারিসকে বাসায় না পেয়ে মোশাররফ দেওয়ানকে এটা ওটা বলে গিয়েছেন। মোশাররফ দেওয়ান ভালো করেই বুঝতে পেরেছে এই সব কিছুর পেছনেই কলকাঠি নাড়ার ব্যক্তি আর কেউ নয় বরং প্রাপ্তির আসল বাবা মুরসালিন শিকদার। আন্দালিফের বাপ চাচার সাথে মিশে প্রথমে গতকাল ফারিসকে দুইবার মারার চেষ্টা করলো। যখন মারতে না পেরে ব্যর্থ হলো, ঠিক তখনই আন্দালিফের হত্যার দায়ে ফারিসের উপর চাপিয়ে প্রতিশোধ নিতে চাইছে। মোশাররফ দেওয়ানের মাথায় আসছে না একটা লোক এতটা নিকৃষ্ট কী করে হতে পারে, অথচ এই লোকটার জন্যই তারা তাদের প্রাণপ্রিয় মালিহাকে হারিয়েছে। তবু এই পাপিষ্টের সন্তানকে তারা কোনো হেলা না করে আদরের সহিত বড় করেছে। আর এই পাপিষ্ঠ তো পণ করে নিয়েছে যেন দেওয়ান পরিবারের কাউকেই ভালো থাকতে দিবে না। অতিরিক্ত চিন্তায় আর চিল্লাচিল্লি করার কারণে মোশাররফ দেওয়ানের ব্লাড প্রেশারটাও হাই হয়ে গিয়েছে। মোনালিসা কোনো রকম শান্ত করেছে তাকে। মোশাররফ দেওয়ান শান্ত হয়ে কয়েকবার ফারিসকে কল করে, না পেয়ে আয়ানকে কল করে সব জানিয়ে রেখেছে। আয়ান তাকে জানিয়েছে ফারিস নাকি নতুন নাম্বার নিয়েছে, ফারিসের সাথে তার কথা হয়েছে। মোশাররফ দেওয়ান আর কিছু না বলে সোজা আয়ানকে নির্দেশ দিলেন আগেই জামিন করার ব্যবস্থা করে রাখতে। আর তিনি এখনই কিশোরগঞ্জে ফারিসের কাছে যাচ্ছে। অনেক দেখেছে এই মুরসালিন শিকদারের খেলা, এখন আর সহ্য করবেন না তিনি। আজ একটা হ্যাস্তন্যস্ত করেই তিনি শান্ত হবেন বলে পণ করে নিয়েছেন। মোশাররফ দেওয়ান কিশোরগঞ্জে যাওয়ার সময় মোনালিসাকেও সাথে করে নিয়ে আসলেন। ফারিস প্রাপ্তিকে নিয়ে গাড়ির দিকে এগোতে গেলেই একটা বিশাল মিছিল নিয়ে মানুষজন তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ফারিস বিরক্তিতে ভ্রু কুঁচকে নিল। সে যদি আগে জানতো এই দিক দিয়ে মিছিল হবে তবে প্রাপ্তিকে নিয়ে এই রাস্তায় এখন ভুলেও আসতো না। ফারিস প্রাপ্তির হাত ধরে দাঁড়িয়ে পড়ল। সে এই ভিড়ের মধ্যে প্রাপ্তিকে নিয়ে সামনে এগোতে চাচ্ছে না। ফারিস প্রাপ্তিকে নিয়ে ফুচকা দোকানের সাইডে খোলা জায়গাটায় গিয়ে দাঁড়ালো। তারপর প্রাপ্তিকে নিজের বুকে চেপে ধরে একদম আড়াল করে দাঁড়ালো। ফারিসের প্রশস্ত কাঁধের কারণে প্রাপ্তিকে কেউ দেখতেও পারল না। ফারিস এক হাতে প্রাপ্তিকে জড়িয়ে ধরে নিজের বুকে এতক্ষণ লেপ্টে রেখেছিল। কয়েক মিনিটের ব্যবধানে মিছিল নিয়ে মানুষজন তাদের পথ অতিক্রম করতেই ফারিস প্রাপ্তির সামনে থেকে সরে দাঁড়ালো। তারপর প্রাপ্তির এক হাতে নিজের মুঠোয় নিয়ে ফারিস গাড়ির দিকে এগিয়ে গেল। যে বিশাল সমাবেশটি জনমানব নিয়ে সামনে এগোচ্ছিল এটি এমপি মোশাররফ তালুকদারের মানে রিজভীর বাবার নির্বাচনের মিছিল হচ্ছিল। মিছিলটির সামনের রাস্তায় বড় মোড়ে যেয়ে শেষ হয়েছে। ফারিস প্রাপ্তিকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসেছে। তবে একটু সামনে এগোতেই হুট করে বিশাল মিছিল ভেঙে যাওয়ার রাস্তায় মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে। বিধায় রাস্তায় এখন বেশ জ্যাম বেঁধে গিয়েছে। ফারিস সামনের রাস্তায় উকিঝুঁকি দিয়ে বিশাল জ্যাম দেখে নিল। তারপরে গাড়ির স্টিয়ারিং হুইলে ঠাস করে থাপ্পড় বসিয়ে বিরক্তিতে উচ্চারণ করলো, শিট। প্রাপ্তি আর চোখে ফারিসকে দেখছে আর সামনের রাস্তার জ্যাম দেখছে। ফারিসের মাথা ঘুরিয়ে প্রাপ্তিকে একবার দেখে নিয়ে আবার সামনের রাস্তায় তাকালো। ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি ধাক্কা লাগে ফারিসের গাড়িতে। হঠাৎ পেছন থেকে ফারিসের গাড়িতে অন্য গাড়ি ধাক্কা লাগায় প্রাপ্তি ছিটকে সামনের দিকে পড়ে যেতে নিচ্ছিল। কিন্তু ফারিস দক্ষ হাতে আগেই ব্যাপারটা বুঝে প্রাপ্তির কোমর আর মাথা চেপে ধরে প্রাপ্তিকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। যে ধাক্কা লাগিয়েছিল ফারিস প্রাপ্তিকে আটকাতে না পারলে হয়তো এখন কপাল কেটে যেত অথবা মুখে আঘাত লাগতো, দাঁতের ক্ষতিও হয়ে যেত। ফারিস প্রাপ্তিকে জোর করে সিটে বসিয়ে দিয়েই তৎক্ষণাৎ গাড়ির ডোর খুলে পেছনের দিকে বেরিয়ে গেল। ফারিস বেশ রেগে পিছনের গাড়িতে থাকা লোকটার দিকে এগিয়ে গেল। তারপর কোনো কথা না বলেই ফারিস এক থাবায় লোকটাকে ড্রাইভিং সিট থেকে টেনে বের করে আনলো। কোনো কথা না বলেই সজোরে লোকটার নাকে মুখে এলোপাথালি কয়েকটা ঘুষি লাগিয়ে দিল। তারপর ফারিস লোকটার কলার চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, চোখ নেই তোর? কিভাবে গাড়ি চালাতে হয় জেনে আসিসনি? এক্ষুনি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছিল। রিজভী ফারিসের আর ওই লোকটার থেকে অল্প দূরেই দাঁড়িয়েছিল। আসলে ফারিসের হাতে এমন মার খাওয়ার লোকটা রিজভীর গাড়ির ড্রাইভার। রিজভী বেশিরভাগ সময় তার জিপ গাড়িতেই চলাচল করে। মিছিল শেষ হওয়ার পর সে ড্রাইভারকে বলে গাড়িটা স্টার্ট দিয়ে তার কাছে নিয়ে আসতে বলেছিল। সে রাস্তার এক কর্নারে দাঁড়িয়ে ফোনে আলাপে ব্যস্ত ছিল। ঠিক তখনই নিজের থেকে কয়েক হাত পেছনে সৌরগোল টের পেয়ে
রিজভী ফোনে কথা বলতে বলতেই সেই দিকে এগিয়ে গেল। এক হাতে ভিড় ঠেলে সামনে এগোতেই দেখলো তার ড্রাইভারকে কেউ মারছে। ফারিস পেছন দিকে ফিরে তাকায়, কেউ কাউকে দেখতেও পায়নি। রিজভী নিজের ভাইয়ের মতো ড্রাইভারকে এক লোকের হাতে মার খেতে দেখে সেও ভীষণ রেগে গেল। রিজভী নিজেও প্রচণ্ড রেগে এক হাতে ফারিসের পিঠ চাপড়ে নিজের দিকে ফেরাতে চাইল। পেছন থেকে এমন বাধা পেয়ে ফারিস ভীষণ রেগে গিয়েছে। ফারিস নিজেই পেছনের দিকে ফিরে বাধা দেওয়া লোকটাকে ঘুষি দিতে হাত উঁচাতেই নিল। কিন্তু ফারিস আর রিজভী দুজনেই দুজনের চোখে সামনাসামনি দেখে বেশ চমকে গিয়েছে। ফারিস যে হাতটা রিজভীর দিকে ঘুষি উঠিয়েছিল সে হাতটা আস্তে করে নামিয়ে নিল। তারপর দুজন দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল, অথচ কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না। রিজভী ফারিসকে চেনে, খুব ভালো করেই চেনে। আন্দালিফের যে ফারিসের সাথে বেশ কয়েকবার ঝামেলা হয়েছিল তারও সাক্ষী সে। তবে তখন সে জানতো না ফারিস প্রাপ্তির কাজিন। প্রাপ্তির খোঁজখবর নেয়ার সূত্রেই রিজভী জেনেছে ফারিস প্রাপ্তির ভাই। তবে ফারিস আর প্রাপ্তির বিয়ের ব্যাপারটা তার এখনও অজানা। ফারিস নিজেও রিজভীকে তেমন চিনত না, তবে আন্দালিফের খাতিরে রিজভীকে জানে কেবল। এই ছেলেও তার দলবল নিয়ে আন্দালিফকে সাহায্য করেছিল ফারিসের উপর প্রতিশোধ নিতে। তবে তখন রিজভীর অজানা ছিল আন্দালিফের কর্মকাণ্ড সম্পর্কে, আর জানতেও না এই ফারিস প্রাপ্তির কাজিন। বাইরে চেঁচামেচি শুনে প্রাপ্তি আর গাড়িতে বসে থাকতে পারল না। ফারিস প্রচণ্ড রেগে আছে, তাই তাকে থামানোর জন্য প্রাপ্তি কোনো কিছু না ভেবেই গাড়ি থেকে নেমে ফারিসের কাছে ছুটে আসে। প্রাপ্তি ভিড়ের মধ্যে একটু ফাঁকা জায়গা দেখতে পেয়ে তাড়াতাড়ি ফারিসের মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রাপ্তি কোনো কিছু না ভেবেই ফারিসের ডান হাতের বাহুটা নিজের হাতে নিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ফারিস নিজের হাতে টান অনুভব করে পাশে তাকাতেই দেখল প্রাপ্তি আষ্টেপৃষ্ঠে তার হাতের বাহু নিজের দু হাতের বাহুর মাঝে নিয়ে দাঁড়িয়ে আছে। ফারিস প্রাপ্তির উপস্থিতি বুঝতে পেরে মুহূর্তেই কিছুটা শান্ত হলো। সে চাইছে না তার স্ত্রী এতগুলো পুরুষের সামনে দাঁড়িয়ে থাকুক। তৎক্ষণাৎ ফারিস প্রাপ্তিকে নিয়ে সামনে এগোতে নিলেই রিজভীর দৃষ্টি আটকে যায় নেকাবের ফাঁকে অনাবৃত হয়ে থাকা প্রাপ্তির দু চোখের দিকে। এ দু চোখ তার বড্ড পরিচিত। প্রাপ্তি আর ফারিস সামনাসামনি দাঁড়িয়ে আছে রিজভীর। প্রাপ্তির দিকে রিজভীর কোমলতা ভরা মুগ্ধ দৃষ্টিতে তাকানো দেখে ফারিসের তরতর করে রাগটা আবার মাথা চড়া দিয়ে উঠল। প্রাপ্তির দৃষ্টি রিজভীর উপর পড়তেই সে সাথে সাথে চোখ নামিয়ে নিয়েছে। তার চোখের সামনে কিছুদিন আগে সেই ভয়াবহ দিনটির কথা মনে পড়ে যায়। সাথে ওর মনে পড়ে সে সেই দিন এই লোকটার মাথায় প্রচণ্ড আঘাত করে বসেছিল। প্রাপ্তির মনে হচ্ছে এই লোক কি তাকে চিনে ফেলবে নাকি? এখন কি কোনোভাবে সে সেই দিনের মারের প্রতিশোধ নিতে চাইবে? প্রাপ্তির চিন্তার ব্যাঘাত ঘটল ফারিসের হাতের টানে। ফারিস এক প্রকার বিরক্ত চোখে রিজভীর পাশ কেটে প্রাপ্তিকে নিয়ে বুকে চেপে নিয়ে বেরিয়ে এসেছে। রিজভী প্রাপ্তির দিকে তাকানোটা ফারিসের মোটেও পছন্দ হয়নি, তবে প্রাপ্তির সাথে থাকায় সে এখন কোনো সিন ক্রিয়েট করতে চায়নি। বিধায় এক প্রকার রিজভীকে উপেক্ষা করে ফারিস তার বউকে নিয়ে বেরিয়ে এসে পড়েছে। ফারিস প্রাপ্তিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও গাড়িতে উঠে বসে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। রিজভীর যেমন মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল তার প্রাণ পাখির চোখ দেখেই সে বুঝেছিল এটাই প্রাপ্তি। তবে তার চোখ এখন ভেসে বেড়াচ্ছে কৌতূহলের ভেলা। কেননা প্রাপ্তি আর ফারিসের এতটা ঘনিষ্ঠতা তার মনে গহীনে সূক্ষ্ম ব্যথার সৃষ্টি করেছে। এখানে কি ঘটছিল, কি হচ্ছিল কিছুই যেন তার মাথায় নেই। মস্তিষ্ক শূন্য হয়ে দাঁড়িয়ে আছে রিজভী। রিজভীর মনে না চাইতেও আজগুবি চিন্তা আসতে থাকলো। পরক্ষণেই রিজভী নিজেকে ধমকালো। কি ভাবছে সে এসব? তারা তো কাজিন হয়, হয়তো একটু বেশি ফ্রি, তাই এইরকম নিকটস্থ হতে দ্বিধা করেনি। তাছাড়া সে নিজে অনুভব করেছে এখানে ঘটা ঝামেলায় প্রাপ্তি বেশ ঘাবড়েছিল। হয়তো ভয় পেয়েছে, ভাইকে আগলে নিয়েছে, আর ফারিস হয়তো আগলে নিয়েছিল তার ছোট বোনকে। রিজভী নিজ মনে কথাগুলো পেতে নিজেই নিজের মনকে বুঝিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। রিজভী তার গাড়ির ড্রাইভারকে ডাক দিল, তারপর জিজ্ঞেস করলো, তার দোষটা কি যার জন্য এভাবে মার খেলে? রিজভীর ড্রাইভার কাজিম কোনো মতে ঠোঁট ফাঁকা করে বলল, ভাই, গাড়ির রাস্তায় নামাতে গিয়ে ওই লোকের গাড়িতে আমাদের গাড়ির ধাক্কা লেগে গিয়েছিল। কাজিম আর কথা শেষ করতে পারল না। রিজভী নিজেও এক থাপ্পড় বসিয়ে দিল কাজিমের গালে। কাজিম অসহায় মুখ করে তাকিয়ে রিজভীর দিকে দেখলো রিজভী রেগে ফায়ার হয়ে আছে। কাজিম আর কিছু বলতে নিবে, তখন রিজভী তার হাতের ইশারায় থামিয়ে দিল। তারপর শক্ত কণ্ঠে বলল, তোকে আর গাড়ি চালাতে হবে না, তুই আজ থেকে গরুর ফার্মে কাজ করবি। এখন আমার সামনে থেকে দ্রুত সর, নয়তো।
রিজভী আর কথা শেষ করতে পারল না, কাজিন এর মধ্যেই উধাও হয়ে গিয়েছে। কাজিম বেশ ভালোই বুঝেছে তার বড় ভাইজান আজ তার উপর বেশ ভালোভাবেই কেঁপেছে। এখন তাকে না রাগানোটাই কাজের কাজ হবে। রিজভী তো এইদিকে মাথা ফেটে যাচ্ছে, তার প্রাণ পাখি তো এই গাড়িতেই ছিল। যদি সত্যি কোনোভাবে ব্যথা পেত তখন সে কিভাবে মেনে নিত এসব? রিজভী নিজের মাথা শান্ত করে নিজেই নিজের গাড়িতে বসে ড্রাইভ করে তার বাসার দিকে চলে গেল। কোনোভাবেই মনে শান্তি মিলছে না তার, তাই আজ আর রাজনৈতিক কোনো কাজে জড়াতে পারবে না সে নিজেকে। ফারিস কিশোরগঞ্জ সদরের পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করে প্রাপ্তিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। নামাজে ফারিস আল্লাহর কাছে আজ লাখ লাখ শুকরিয়া জানিয়েছে প্রাপ্তিকে মহান আল্লাহ তাআলা নিজের জীবনে হালাল ভাবে এনে দেওয়ার জন্য। প্রাপ্তি নিজেও মহিলাদের নামাজ পড়ার জায়গায় নামাজ পড়ে নিয়েছে। এইদিকে দেওয়ান পরিবারের লোকদের মাঝে ফের কথা কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। ফারিসের বাবা মোশাররফ দেওয়ান মোনালিসাকে নিয়ে একটু আগেই এখানে এসেছে। আসার পর থেকেই এই বাড়িতে ঝড় উঠেছে। তিনি এসে মুরসালিন শিকদারের করা প্রতিটা চক্রান্তের কথা খুলে বলেছেন। সবাই বিস্ময়ে হা হয়ে আছে সেই সব কথা শুনে। এই লোকের পাপ করার হাত দিন দিন যেন বেড়েই চলেছে। এখন কিনা এই বজ্জাত লোকটা ক্ষোভ এসে ফারিসের উপর পড়ল। তবে সবাই এক কথা বলছে, এতে প্রাপ্তি বা ফারিসের কোনো দোষ নেই। তাছাড়া আল্লাহর হুকুম ছিল বলেই তারা আজ এক হয়েছে। এই সম্পর্ককে তো আর এখন হেলাফেলা করে ভেঙে দেয়া যাবে না, তাই না? বিকেল ৩টা নাগাদ ফারিস আর প্রাপ্তি দেওয়ানবাড়িতে ফিরে এলো। তারা আসার সময় একটা রেস্টুরেন্ট থেকেই দুপুরের খাবার খেয়ে এসেছে। আজকের দিনটা প্রাপ্তির কাছে পুরোই স্বপ্নের মতো কাটলো। একসময় সেও তার আম্মু আব্বুর কাছে ঘোরাঘুরির জন্য বায়না করত। মাহাতাব অবশ্য মাঝে মাঝে কাছে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসতো, তবে একা কোথাও কখনো ঘুরতে যেতে দেয়নি। এমনকি প্রাপ্তির স্কুল কলেজে পড়াকালেও কখনো কোনো পিকনিক বা ট্যুরে যাওয়া হয়নি। কোথাও পিকনিকে যাওয়ার বায়না ধরলেই প্রাপ্তির আম্মু প্রাপ্তিকে সব সময় বলতো। প্রাপ্তিও তার ছোট ছোট কিছু ইচ্ছে তার একান্ত হালাল পুরুষের জন্যই জড়ো করে রেখেছিল। এখন তো সে আল্লাহর রহমতে পরিপূর্ণ। প্রাপ্তির ছোট মাথায় সে যা বুঝুক আর নাই বুঝুক, সে ভালো করে উপলব্ধি করতে পারল তার এই ডাক্তার সাহেব তাকে নিয়ে যথেষ্ট ভাবে, নয়তো তার মতো মেয়ের জন্য এত উতালা হবে কেন? এই আজমির দেওয়ান ফারিস। প্রাপ্তির ঠোঁটে মুহূর্তেই মৃদু হাসি ফুটে উঠল। ফারিস গাড়ি থেকে নেমে প্রাপ্তিকে গাড়ির দরজা খুলে নামিয়ে আনলো। তারপর প্রাপ্তির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো। সদর দরজার সামনে আসতেই প্রাপ্তি কাচুমাচু করতে করতে ফারিসের হাতের মুঠোয় হাতে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তার ভীষণ লজ্জা লাগছে। এইভাবে হাত ধরাধরি করে বড়দের সামনে যেতে চাইছে না। তবে ফারিসের প্রাপ্তির এই হাত ছাড়িয়ে নেওয়াটা মোটেও পছন্দ হলো না। ফারিসের দৃষ্টি শক্ত হলেও তারা অন্দরে চলে আসায় বিষয়টা আপাতত বাদ দিল ফারিস। পরে না হয় সে তার লিটল চেরিকে দেখে নিবে। লিভিং রুমে ফারিস আর প্রাপ্তি উপস্থিতি লক্ষ্য করে সবাই আগের মুহূর্তেই শান্ত হয়ে গেল। তাদের মাঝে যা ঝামেলা হোক না কেন, তারা কোনোভাবেই চায় না প্রাপ্তি তার কুলাঙ্গার বাবার পরিচয় জানুক। এমন পরিস্থিতি সামাল দিতেই সবাই স্বাভাবিকভাবে চুপ হয়ে গেল। তবে ড্রয়িং রুমে মোনালিসা, বারিশা আর মোশাররফ দেওয়ানকে দেখে তারা প্রাপ্তি বিস্ময় নয়নে তাকালো। তবে ফারিসকে দেখতে একদম স্বাভাবিক লাগছে, যেন আগে থেকেই জানতো তাদের উপস্থিতি সম্পর্কে। মোনালিসা মেয়েটাও পরিবারের আলাপচারিতার মাধ্যমে থাকতে পেরে আজ অনেক কিছুই জেনেছে, যা এতদিন তার অজানা ছিল। মালিহার মৃত্যুর সময় মোনালিসা নিজেও ছোট ছিল, তাই সবকিছু ভুলেই বসেছিল। সে জানতো তার পরিবারে তাদের বাবা চাচারা একটা বোন ছিল যে অকালে মারা গিয়েছে। এই নিয়ে পরিবারের সবাইকে অনেক দুঃখ করতেও দেখেছে। তবে প্রাপ্তি যে তারই মৃত ফুপির একমাত্র মেয়ে, সেটা সে আজ জানল। মোনালিসার প্রাপ্তির জন্য ভীষণ মায়া লাগছে। সে প্রাপ্তির কাছে এসে প্রাপ্তির সামনে এসে দাঁড়ালো। মোনালিসা চাচ্ছে না প্রাপ্তি বড়দের ঝামেলার কথা কাটাকাটির কোনো পর্যায়ে নিজের আসল পরিচয় জেনে যাক। প্রাপ্তি একটা হাত মোনালিসা শক্ত করে ধরল, তারপর বলল, চল আমার সাথে উপরে চল, এখানে বড়রা কথা বলবে। মোনালিসা প্রাপ্তির হাত ধরে যাওয়ার আগে ফারিসের দিকে এক পলক তাকিয়ে বলল, ভাইয়া বিয়ে যখন করছে, আশা করি পরিবারের বউকে যোগ্য সম্মানটুকু এনে দিবে। ফারিস বোনের মাথায় হাত বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল। হুম। মোনালিসা তার প্রাপ্তি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উপরে চলে গেল।
প্রাপ্তি আর মোনালিসা চলে যেতেই দেওয়ান পরিবারের আজ দ্বিতীয় দফায় বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা শুরু হয়। মোশাররফ দেওয়ান রেগে ফারিসকে পুলিশের কথা জানালো কিসব নোংরা খেলায় মেতেছে ওই মুরসালিন শিকদার। বাবার মুখ থেকে ফারিস সব শান্তভাবে শুনল। সবার চোখের আড়ালে ফারিসের ঠোঁটের কোণে অবজ্ঞার হাসি ফুটে উঠল। তাকে দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকেই জানত মুরসালিন শিকদার কি করতে পারে। দেওয়ান পরিবারে আপাতত ফারিস আর প্রাপ্তির বিয়ের মেইন ইস্যুটা না থাকলেও আন্দালিফকে হত্যার দায়ে ফারিসের অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে তা বেশ চিন্তিত। তারা জানে মুরসালিন শিকদার আর খান পরিবারের মানুষদের চক্রান্ত এসব। তাদের ছেলেটাকে তারা হিংসায় বশবর্তী হয়ে শুধু ফাঁসাতে চাইছে। এসব আলাপচারিতার মধ্যেই দুটি গাড়ির ব্যাটালিয়ন পুলিশ ফোর্স এসে থামল ফারিসদের বাড়ির সামনে। সবাই ভেতরে না গেলেও প্রায় 10 জন পুলিশ গটগট পায়ে অস্ত্র হাতে ফারিসদের বাড়িতে ঢুকে। পুলিশের এসআই পর্যন্ত হাজির হলো ফারিসদের বাড়িতে। দেয়ান পরিবারের সবাই পুলিশদের বাড়িতে ঢুকতে দেখেই রাগে ফেটে পড়লেন। তারা বেশ ভালোই বুঝল ফারিসের উপর প্রতিশোধ নিতেই মুরসালিন শিকদার আর খান পরিবারের মানুষেরা পুলিশকে বেশ মোটা অঙ্কের টাকা গছিয়েছে। তাই তো ব্যাটালিয়নের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসে হাজির। ফারিস এত ব্যাটালিয়ন পুলিশ দেখে মৃদু ঠোঁট বাঁকিয়ে হাসল। পুলিশের এসআই রৌনক দত্তের নিকট এসে দাঁড়ালো ফারিস। তার নির্লিপ্ত ভাবভঙ্গিময় পুলিশের সদস্যদের বেশ চমকালো। ফারিস পুলিশের নিকট এসে ঠোঁটে শয়তানি হাসি টেনে বলল, তা আমার বাসায় দলবল নিয়ে ছুটে আসার কারণটা কি? রৌনক চোয়াল ঝুলিয়ে হেসে ফারিসের দিকে অ্যারেস্ট ওয়ারেন্ট এগিয়ে দিল। ফারিস ভ্রু কুঁচকে সেটা একবার দেখল, তাতে হাতে নেয়ার প্রয়োজনটাও মনে করল না। কেবল শক্ত চোখে এসআই এর দিকে তাকিয়ে মুখ বাঁকালো। ফারিস চোয়াল শক্ত করে বলল, তোদের বাপদের তো কিছু করার ক্ষমতা নেই, তাই হয়তো না বুঝে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতেছে। তবে চিন্তা করিস না, তোদের আর তোদের বাবাদের সঠিক খাতিরদারি করার জন্য আমার একটা ইশারাই যথেষ্ট। ফারিসের মুখ থেকে গা জ্বালানো কথাগুলো শুনে এসআই রওশন দত্ত বেশ রেগে গেলেন। তারপর অধিকার খাটিয়ে হাবিলদারদের ইশারা করলো ফারিসের হাতে হাতকড়া পরিয়ে দিতে। প্রাপ্তি আর মোনালিসা উপরে বারান্দার আড়ালে হতে পুলিশের সাথে ফারিসের কথাবার্তা শুনছিল। নিচের ঘরগুলোর দরজার আড়াল হতে বাড়ির অন্য মহিলারা এসব শুনছিল। তারা মূলত পরপুরুষদের সামনে যেতে চাইছিল না। ফারিসকে নিয়ে যাওয়ার অর্ডার কানে আসতেই প্রাপ্তি ছোট বুকটা ধক করে উঠল। টলমল করে প্রাপ্তির চোখগুলো বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। পুলিশরা কি সত্যি ফারিসকে এখন নিয়ে যাবে? প্রাপ্তির বুক ফেটে কান্না আসছে। সে নিজেই বুঝতে পারছে না প্রাপ্তি হঠাৎ ফারিসের কথা ভেবে এত খারাপ কেন লাগছে। প্রাপ্তির মনে এমন একটানা কথা ঘুরছে, তার ডাক্তার সাহেবকে কি এই পুলিশগুলো সত্যি নিয়ে যাবে? দেয়ান পরিবারের সকলের চোখে মুখে অন্ধকারের ছায়া নেমে এসেছে। ফারিসকে তারা কোনোভাবেই নিয়ে যেতে দেবে না। সব পূর্ব প্রস্তুতি নিয়েই মোশাররফ দেওয়ান কিশোরগঞ্জে এসেছে। অয়নকে বলে তিনি আগেই আদালত থেকে ফারিসের অগ্রিম জামিন করিয়ে রেখেছেন। এসব নিয়ে অবশ্য কোনো চিন্তা নেই। তবে এই ইতর পুলিশগুলো প্রত্যেকেই ঘুষখোর। আবিদ খান আর মুরসালিন শিকদারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়েই ফারিসের পিছনে লেগেছে। এখন এতগুলো টাকা গেলার পর যদি ফারিসকে সত্যি এরা গ্রেপ্তার করে নিয়ে যায়, সেটা নিয়েই তিনি চিন্তিত আছেন। রৌনক দত্ত একজন কনস্টেবলকে ইশারা করতেই কনস্টেবল ভয়ে ভয়ে হ্যান্ডকাপ নিয়ে ফারিসের দিকে এগোতে লাগলো। মোশাররফ দেওয়ান নিজেও পরিস্থিতি বুঝে পুলিশের এসআই রৌনক দত্তের নিকট একটা ফাইল হাতে এগোতে লাগলেন। উদ্দেশ্য তিনি যে ফারিসের কোর্ট থেকে বেল করিয়ে এনেছেন সেটা দেখানো। ফারিস তখনও নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে, যেন পুলিশ তার সাথে মজার কোনো জোকস করছে আর সে এটা বেশ মজা পাচ্ছে। পুলিশের কনস্টেবলটা ফারিস থেকে 3 ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে আছে। যেই এক হাত ফারিসের একটা হাত ধরতে নিবে, ঠিক তখনই কর্কশ একটা ধ্বনি লিভিং রুমের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ল। Stop all this nonsense right now. Otherwise, I will have everyone of your fired and sent to jail immediately. আগত লোকটির কথা লিভিং রুমে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই চমকালো না কেবল ফারিস। তাকে দেখে মনে হচ্ছে সে সব আগে থেকেই জানতো উনি আসতে পারে। আগত লোকটার ভাবভঙ্গি আর অতিরিক্ত রেগে থাকার কারণে লাল চক্ষুদয় দেখে প্রত্যেকটা পুলিশ সদস্যের প্রাণ বেরিয়ে গেল। নিজেদের অপরাধের কথা স্মরণ করে প্রত্যেকের হাঁটু কাঁপতে লাগলো, কারণ সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আর কেউ নয়, স্বয়ং তাদের এসপি স্যার আরশিন আহমেদ প্রয়াণ।
ডিপার্টমেন্টে প্রেয়ানের মতো ডিসিপ্লিন, ন্যায় নিষ্ঠাবান পুলিশ অফিসার খুব কমই আছে। অপরাধীরা তাই তাকে এত ভয় পায়। অপরাধীদের তার ভয়ঙ্কর থাবায় কাবু করে ফেলতে প্রেয়ান খুব পারদর্শী। প্রেয়ানের গুরুগম্ভীর হুমকিতে এসআই রৌনক দত্ত সহ বাকি পুলিশ সদস্যরা প্রত্যেকেই কাঁপতে লাগলো। ফারিস প্রেয়ানকে দেখে নিয়ে বাকি পুলিশ সদস্যদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকালো। রৌনক দত্ত নিজের চাকরি বাঁচাতে প্রেয়ানের নিকট এগিয়ে গেল। প্রেয়ানের বহিষ্ঠ দেহ আর শক্ত মুখখানি দেখে রৌনকের মাথা ঝিম ধরে গেল। নিজের কাজকর্মের সাফাই গাইতে রৌনক মুখ খুলল। স্যার, আপনার এভাবে আমাদের উপর রেগে যাওয়ার কারণটা বুঝতে পারছি না। আমাদের কাছে মিস্টার আজমির দেওয়ান ফারিসের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমরা তো কেবল আমাদের দায়িত্ব পালন করতে এসেছি স্যার। প্রেয়ান রৌনকের কথায় কটাক্ষ করে হাসল। বাহ, বেশ দায়িত্ব পালন হয়ে গেছে দেখছি। তার দায়িত্ব পালনে হঠাৎ এত মনোযোগী হয়ে গেলেন যে? ঘুষ খাওয়ার অনেক চাপ পড়ছে বুঝি, তাই কোনো কিছু যাচাই বাছাই না করে নিরপরাধী ব্যক্তিদেরকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। রৌনক আমতা আমতা করে মুখ খুলতে নিলেই প্রেয়ানের কঠিন ধমক খেয়ে থেমে গেল। প্রেয়ান নিজের হাতে থাকা কিছু ফাইল রৌনকের দিকে দিল, যেখানে স্পষ্টভাবে কিছু দেখতেই রৌনক ভয়ে আঁতকে উঠল। আন্দালিব যে রাতে মার্ডার হয়েছিল তখন ফারিস বাংলাদেশেই ছিল না। ফারিস তখন আমেরিকায়। আন্দালিফের হত্যার খবর চারদিকে ছড়িয়ে যাবার পরপরই ফারিস নিজ দেশে ফিরেছিল। সেখানে ফারিসের দোষারোপ করার তো কোনো মানেই হয় না। রৌনক আরও কিছু তথ্য প্রমাণ দেখে প্রেয়ানকে সরি বলে। প্রেয়ান রৌনকের হাতের ইশারায় ফারিসকে দেখিয়ে বলল, ওনার কাছে এবং ওনার ফ্যামিলির সবার কাছে সবাই মাপ চেয়ে বেরিয়ে যান। রৌনক এবং বাকি পুলিশ সদস্য ফারিস সহ সবার কাছে মাপ চাইল, কিন্তু না যেয়ে দাঁড়িয়ে রইল। প্রেয়ান বিস্ময় ভরে প্রশ্ন করতে নিলে রৌনক নিজে থেকেই বলতে শুরু করলো। স্যার, মিস্টার মুরসালিন শিকদারের আরও একটা অভিযোগ আছে এনাদের বিরুদ্ধে। প্রেয়ান মুরসালিন শিকদারের নাম শুনেই রাগে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। তারপর চওড়া গলায় আওড়ালো, কী সেই অভিযোগ, দ্রুত বলুন। প্রেয়ানের চিৎকারে রৌনক দেয়ান আমতা আমতা করে বললেন, ওনার একমাত্র মেয়ে নাকি এই বাড়িতে আছে। তিনি সেই মেয়েকে নিজের কাছে নিয়ে যেতে চাইছেন। এই ব্যাপারেও তিনি আইনি নোটিশ বানিয়ে আমাদের পাঠিয়েছেন। আমরা কি মুরসালিন শিকদারের মেয়েকে নিয়ে যেতে পারি? রৌনকের কথা সবার কর্ণপাত হওয়ার সঙ্গে সঙ্গে ফারিস ও প্রেয়ান একই স্বরে চেঁচিয়ে উঠল। না। দুজনের চিৎকারে যেন পুরো দেওয়ান বাড়ি কেঁপে উঠল। রৌনক দত্তের ভয়ে হাঁটু কাঁপা শুরু হয়েছে। মনে মনে একটা কথা বলছে, আজ এখান থেকে বেঁচে বের হতে পারলে আর জীবনে কোনো দিন ঘুষের নাম নেবে না। একসাথে দুই বাঘের মুখ থেকে এখন বেঁচে বের হতে পারলেই হয়। ফারিস ও প্রেয়ান একইভাবে চিৎকার করে দুজন দুজনের দিকে তাকালো। দুজনের চোখেই যেন রহস্য খেলা করছে। দুজনেই যেন দুজনকে চিনে নিতে বুঝে নিতে ব্যস্ত তারা। প্রাপ্তিকে নিয়ে যেতে চাই কথাটি দেওয়ান পরিবারের সবার হৃদয়ে ব্যথা বাড়িয়ে দিচ্ছে যেন। মাহতাব তো মেয়েকে ইতিমধ্যে দুই চোখে খোঁজা শুরু করে দিয়েছে। রৌনক ভয়ে ভয়ে গলা ঝেড়ে প্রেয়ানের উদ্দেশ্যে একটা আইনি নোটিশ এগিয়ে দিল, যেটাতে প্রাপ্তিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা আছে। প্রেয়ান হাতে নেয়ার আগেই ফারিস রৌনকের হাত থেকে কাগজটা ছো মেরে নিয়ে নিল। তারপর কাগজটায় চোখ বুলিয়ে শক্ত নজরে আশেপাশে তাকালো। হয়তো তার চোখ দুটো প্রাপ্তিকে খুঁজছিল। ফারিস রাগের বশে আচমকা কাগজটা ছিঁড়তে নিলে প্রেয়ান কাগজটা ফারিসের হাত থেকে ছো মেরে নিজের কাছে নিয়ে নিল। প্রেয়ান ফারিসের কাঁধে এক হাত রেখে বলল, কুল ম্যান, আই ক্যান হ্যান্ডেল দ্যাট, ডোন্ট ওয়ারি। প্রেয়ানের কথায় ফারিস তার হালকা বাদামি রঙের চোখ দুটো ছোট ছোট করে প্রেয়ানের দিকে এক পলক তাকালো। তারপর কিছু না বলে ফারিস মাহতাব দেওয়ানের কাছে চলে গেল। মাহতাব দেওয়ানকে ফারিসের কিছু বলতেই তিনি নিজের ঘরে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে এলেন। পেপারগুলো ছিল ফারিস আর প্রাপ্তির কাবিননামা। ফারিস মাহতাবের হাত থেকে পেপারগুলো নিয়ে রৌনকের দিকে এগিয়ে দেয়। রৌনক চাপা হাতে কোনো রকমে পেপারগুলো ধরতেই ফারিস ঝাঁঝালো গলায় বলল, দেখে নে ভালো করে, আর তোদের বাপকেও গিয়ে দেখিয়ে দিস সে এখন চাইলেই তার মেয়েকে নিয়ে যেতে পারবে না। তার মেয়ের সবচেয়ে বড় গার্ডিয়ান এখন এই আজমির দেওয়ান ফারিস। আর এরপর যদি এরকম বাড়াবাড়ি করতে আসে তো হরে হরে বুঝিয়ে দেব এই আজমির দেওয়ান ফারিস কি জিনিস। নাও গেট লস্ট এভরিওয়ান ফ্রম মাই হাউস। ফারিসের ভিড়িক্কি মেজাজের তোপ রৌনক দত্ত আর নিতে পারছে না। আজ তার জন্মের শিক্ষা হয়েছে, এখন চাকরিটা না ছুটলেই হয় আর কি। রৌনক বাকি পুলিশ সদস্য সহ গটগট করে বেরিয়ে গেল।
যাওয়ার আগে প্রত্যেকেই প্রেয়ানকে স্যালুট করে যেতে ভুলল না। রৌনকরা চলে গেলে প্রেয়ান নিজেও বাসার চারপাশটায় চোখ বুলিয়ে চলে যেতে নিচ্ছিল। তখনই বারিশা প্রেয়ানকে ডেকে বলল, একটু দাঁড়াও বাবা। প্রেয়ান স্তম্ভিত হয়ে পিছু ফিরতেই বারিশা আর পারভিন ছুটে এলো তার কাছে। তাদের পিছু পিছু মোশাররফ, মাহতাব, রওশনারা, ইব্রাহিম দেওয়ানও গেলেন। বারিশা প্রেয়ানের মাথায় হাত বুলিয়ে দিলেন। তুমি অনেক বড় হও বাবা। তুমি আমার ছেলেকে আজ নির্দোষ প্রমাণ করে আইনের ভাবমূর্তি ধরে রেখেছ। অন্যায়কে অন্যায় বলতে কার্পণ্য করনি। তোমার মা তো অমূল্য রত্ন পেটে ধরেছেন। জীবনে বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। আজীবন এমন সৎ আর নিষ্ঠাবান থেকো। বারিশার কথায় প্রেয়ান চুপচাপ শুনে গেল, একটা কথাও বলল না। কথার পরিপ্রেক্ষিতে কেবল ঠোঁটের কোণে মৃদু হাসি টানল। তারপর ফারিসদের পুরো বাড়িটা একবার ভালো দেখে নিতে চাইলেই তার দৃষ্টি আটকালো পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা একটা পুতুলের মতো সুন্দর মুখশ্রীতে। মুহূর্তেই প্রেয়ান নিজের ভেতরে একটু শান্তি অনুভব করলো। আচ্ছা, যাই হোক, এখানে তার আশাটা সার্থক হয়েছে। সবাই প্রেয়ানকে ঘিরে দাঁড়িয়ে থাকলেও ফারিস সেখানটায় যায়নি। সে সবার থেকে কয়েক হাত দূরে এখনো নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। প্রেয়ান ফারিসের দিকে এক পলক তাকালো, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বারিশার উদ্দেশ্যে মুখ খুলল। দোয়া করবেন আন্টি, হাসি আজ। বলেই প্রেয়ান আর দাঁড়ালো না, দ্রুত পা চালিয়ে বাইরে বেরিয়ে গেল। প্রেয়ান চলে যেতেই পরপর মোশাররফ দেওয়ানের মাঝে আবার সেই রাগের উদ্বেগ ঘটল। অনেক দেখেছেন সে মুরসালিন শিকদারকে বরাবরই, আর না, শেষে কিনা আজ মেয়ে নিয়ে যেতে চাইল। আজ মোশাররফ দেওয়ান বুঝতে পেরেছে ফারিস কেন তাদের না জানিয়ে সেই দিন প্রাপ্তিকে বিয়ে করেছিল। যদিও বিজনেসের খাতিরে তাকবীর মির্জার মেয়ে তেজশ্রীর সাথে সে ফারিসের বিয়ে ঠিক করে রেখেছিল, তবে সে এখন সেসবের ধার ধারে না। তার ভাগ্নি তার কম আদরের নয়। নেহায়েতে ফারিসের হুট করে বিয়ে করে নেয়াতে মেনে নিতে পারছিলেন না, তাই তো রেগে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি করেছিল। সেসবের জন্য এখন পস্তানো হয়েছে তার। সে ঠিক করে নিয়েছে মাহতাব দেওয়ানের কাছে নিজের কথাবার্তার জন্য মাফ চেয়ে নিবে, আর খুব দ্রুতই মুরসালিন শিকদারকেও তার অকাত বুঝিয়ে দেবেন। মোশাররফ দেওয়ান সিদ্ধান্ত নিয়েছেন আজকের মধ্যেই পারিবারিকভাবে আবার প্রাপ্তি আর ফারিসের বিয়েটা পড়িয়ে দিবেন। মোশাররফ দেওয়ান নিজের ছোট ভাইয়ের কাছে নিজের কথাবার্তার জন্য মাফ চাইতে গেলে তিনি তার বড় ভাইকে বুকে জড়িয়ে ধরে। দুই ভাইয়ের মাঝে মিল হওয়ায় দেওয়ান পরিবারের সবার মুখে ততক্ষণে হাসি ফুটেছে। আজ মনে হচ্ছে দেওয়ান পরিবারের সবাই আগের প্রাণটা আবার ফিরে এসেছে। সবার চোখে মুখে আনন্দের ঝিলিক। এরই মাঝে মোশাররফ দেওয়ান নিজের ইচ্ছের কথা সবাইকে জানালো। তিনি চাইছেন ফারিস আর প্রাপ্তির বিয়েটা আবার দিতে। আজই পারিবারিকভাবে কাজটা সারতে চাইছেন তিনি। সবাই তার মতামতে খুশি হয়ে সম্মতি জানিয়েছে। ফারিস নিজের রুমে চলে গিয়েছিল অনেক আগেই। প্রাপ্তি আর মোনালিসা দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। প্রাপ্তি পুলিশের কথাগুলোও শুনেছিল, তবে তারা কার মেয়েকে যেন নিতে চেয়েছিল সেটি বুঝেনি। তার মাথায় তখন একটা কথাই ঘুরছিল, এখানে তো সে আর মোনালিসাই আছে, তাহলে পুলিশ কোন মেয়েকে নিয়ে যেতে চাইছে? বাবার মুখ থেকে প্রাপ্তি আর ফারিসের বিয়ের কথা শুনে মোনালিসা আনন্দে গড়াগড়ি খাচ্ছে। আজকের পর থেকে এই বাড়িতে আর কেউ মুখ কালো করে থাকবে না, কথাটা ভেবে সে ভীষণ খুশি। প্রাপ্তিও এই ভেবে একটু শান্তি পেল। এতদিন প্রাপ্তির ভেতরে ভেতরে অনেক গিল্টি ফিল হতো। যদিও এসবে তার কোনো দোষ ছিল না, তবুও বিষয়টা তো তাকে জড়িয়েই ছিল, তাই তার বড় আব্বু তাকে মেনে নিয়েছে এটা ভেবে প্রাপ্তি কান্না ভেজা চোখে একটু হাসল। আল্লাহর নিকট সে শুকরিয়া আদায় করতেও ভুলে গেল না। মাগরিবের নামাজের পরপরই দেওয়ানবাড়ির সব পুরুষেরা মসজিদ থেকে নামাজ আদায় করে ফিরেছে। সবাই আজ অনেক দিন পর একসাথে আগের দিনগুলোর মতো কথাবার্তায় মজেছে। বারিশা সবার জন্য চা করে নিয়ে এসেছে। চা দিয়ে সে আবার রান্নাঘরে চলে গিয়েছে। এশার নামাজ আদায় করার পরপরই কাজে আসবে বাড়িতে। তারা আগেই রান্নাবান্না সব সেরে রাখছে। মোনালিসা আর রওশনারা প্রাপ্তির সাথে প্রাপ্তির রুমে বসে আছে। রওশনারা নিজের তুলে রাখা একটা লাল বেনারসি নিয়ে এসেছিলেন নিজের ঘর থেকে, সাথে স্বর্ণের কিছু গহনা আছে। রওশনারা মোনালিসাকে তা দিল দ্রুত প্রাপ্তিকে তৈরি করে দিতে। নিচে বড়দের সাথে ফারিস বসে আছে। সে শুনেছে বিয়ের ব্যাপারটা, আর তার মধ্যে এ নিয়ে তেমন আগ্রহ লক্ষ্য হচ্ছে না। তার ভাবটা এমন যে বিয়ে করাবে তো করাও, নিচে তো আগেই করে নিয়েছি, এখন না হয় তোমাদের খাতিরে আবার নতুন করে করলাম। বড়রা চায়ের কাপে চুমুক বসাচ্ছে আর নিজেদের ব্যবসা রাজনীতি নিয়ে আলোচনা করছে।
ঠিক তখনই ফারিসদের বাসার সামনে 5টা কালো দামি গাড়ি এসে থামলো। গাড়িতে থাকা লোকগুলো এক এক করে দেওয়ান বাড়িতে ঢুকতে লাগলো।